ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। যেখানে প্রেম নিষিদ্ধ, ইশরাত জাহান জেরিন পর্ব ৩। সঙ্গে আছে আমি আপনাদের ফেভারিট আপু মুন্নি। এয়ারবাস A330-300 বিমানটি কিছুক্ষণ আগেই বাংলাদেশের মাটিতে নরম স্পর্শে ল্যান্ড করেছে। এই বিশাল আকাশযানের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন মীর আফরাজ তাজ। নামটা যেমন, দেখতেও তেমন। তার মতো এত সুদর্শন, এত বড়লোক পরিবারের সদস্য তো চাইলেই বেকার হয়ে বসে জীবন পার করে দিতে পারে। সেখানে উনি এত বড় একটা পদ অর্জন করেছে নিজের যোগ্যতায়। তবে এয়ারপোর্টে তাকে দেখলেই মেয়েদের ভিড় ভীষণ জমে যায়। যতটা সম্ভব মেয়ে মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে সে, করবে না কেন? তার মতে মিস্টার পারফেক্টের বউ হওয়া কিংবা সঙ্গিনী হওয়া যোগ্যতা কি সবার আছে? তার বউ হতে হবে অবশ্যই অনেক ট্যালেন্টেড, যাকে বলে বিউটি উইথ ব্রেন। খালি আবার যোগ্যতা হলেই তো আর হবে না। একটু সুন্দর বউ না হলে তার সাথে জমবে কি করে? লাকেজ হাতে নিয়ে টার্মিনালের ভেতরে ঢুকতেই পেছন থেকে হঠাৎ কারো দৌড়ে আসার শব্দ। ক্লান্ত গলায় ডাকতে ডাকতে মেয়েটি প্রায় হাঁপিয়ে উঠেছে। বিরক্ত হয়ে সে বলে উঠল, শুনছেন ক্যাপ্টেন সাহেব? কানের এমন বেহাল দশা নিয়ে কিভাবে ক্যাপ্টেন হয়েছেন বলেন তো? তাজ থেমে গেল। কান থেকে ধীরে এয়ারপোর্ট খুলে ভ্রু কুচকে তাকাতেই মেয়েটির বুক ধক করে উঠল। তাজ মেয়েটির কাছে আসতে আসতে বলল, কাম হেয়ার। মেয়েটি ভয় পেয়ে গেল। ক্যাপ্টেন সাহেব আবার শুনে ফেলল না তো? সে নিচু হয়ে তাকাতেই তাজ বলল, কি সমস্যা? তুমি কি নতুন এসেছো? এয়ার হোস্টেস এভাবে দৌড়ায়? চাকরি দিল কে তোমাকে? আমি ড্যাম শিওর টাকা দিয়ে ঢুকেছো তুমি, রাইট? চারদিকে এখন সিন্ডিকেট শুরু হয়ে গেল রে বাবা। মেয়েটি তখন নিচের দিকে তাকিয়ে আছে। বিরক্ত হলো তাজ। তার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, স্টুপিড নাকি? জবাব নেই কোনো? তার মধ্যে ভদ্রতাই নেই। সে কি করে একটা এয়ার হোস্টেস হলো? কথা বলছো না কেন, হ্যাঁ? নাকি আজকাল বাক প্রতিবন্ধীকেও এয়ার হোস্টেস পদে নেওয়া হচ্ছে? আশ্চর্য। ক্যাপ্টেন আসলে সরি, আমার ছুটির দরকার ছিল। বড় স্যার বলল আপনাকে বলে দেখতে, যেহেতু আমি আপনার আন্ডারে। অপারেশন ডিপার্টমেন্টে যাও। আমার কাছে কি? শুনেছি অপারেশন ডিপার্টমেন্টের হেড আপনার বন্ধু। আপনি বললেই নাকি সে ছুটি দিয়ে দেবে, তাই। কদিন হলো চাকরির? মেয়েটি আঙুল গুনতে শুরু করলো। তা দেখেই তেজ বলল, হাউ ননসেন্স! তোমাকে যে কে আমার আন্ডারে দিল? গাধিকে মানুষ বানানো নাকি প্লেন সামলাবো? ক্যাপ্টেন আমি তো মানুষই। ঘরে দামি দামি বাতি লাগিয়ে আয়নায় দেখো, তারপর বুঝতে পারবে। আর তুমি এসেছো, একদিনও হয়নি, এখনই ছুটি? তোমার ছুটি ক্যান্সেল। এখন চোখের সামনে থেকে যাও। মেয়েটি মন ছোট হয়ে গেল। সে চলে যাওয়ার জন্য ঘুরতেই তাজ হঠাৎ জিজ্ঞাসা করলো, এই যে বিমানবালা, নাম কি বললেন না তো? আমি আয়রা। তাজ অপেক্ষা করলো না, চলে গেল। মনে মনে আবার রাগ দেখিয়ে বলল, এই আয়রা না বয়রা এসব যে কই থেকে আসে আল্লাহ ভালো জানে, পুরাই রিডিকিউলাস। হায় খোদা, দরকার হলে আজীবন ব্যাচেলার রেখো। তবুও এসব মেয়ে মানুষ থেকে দূরে রাখো। এসবের সাথে আমার কথা বলারও রুচি আসে না। উফ, ওয়ার ইজ মাই পারফেক্ট ম্যাচ? বিয়েবাড়ি আসর, চারদিকে মানুষ আর মানুষ। মীর আরভি তেজের এখানে অস্থির লাগছে। এত অসহ্যকর গরম। ফকিন্নির ঘরের ফকিন্নিগুলা মেয়েকে তো আর বারবার বিয়ে দিবে না। একটু খরচা করলে কি এমন হতো? খালি বন্ধুর দুঃসম্পর্কের জ্যাঠা বলে তার কথায় এখানে ফটোগ্রাফি করতে এসেছে। নইলে কি এই ফকিন্নি হারপিকদের বাড়িতে মেয়ের বাড়ির ছেলের সস্তায় ছবি তুলতে আসে? তেজের কপাল বেয়ে ঘাম পড়ছে। ইস, এখানে একটা ফ্যানও নেই। একেবারে মনে হচ্ছে জাত ফকিন্নিয়েরা। তেজ একেবারে শিওর আছে এরা মেহমানদের গরুর মাংসও দাওয়াতে দিবে না। আর দিলেও ওটা নির্ঘাত নিরীহ রাস্তার কুকুরদের মাংসই হবে। এদের তো দেখে মনে হচ্ছে যা তা অবস্থা। 772 কেজির 720 টাকা কেজির মাংস খাওয়ানো সম্ভব নয়। শালা ছোট লোকগুলো। তেজ বকতে বকতে চারপাশে তাকালো। বউ নাকি এখনো আসেনি? ভাই
তুই বউ তুই বউ মানুষ, আগে আগে এসে ছবি তুলে ঝামেলা মিটমাট করবি। এদিকে তুই কিনা খোতমায় এক গাদা ময়দা মাখতে গেল ব্যস্ত পার্লারে। হঠাৎ তেজের পেছন দিয়ে কে যেন ডাকলো। তেজ পেছনে ফিরতেই একটা ছোট্ট ছেলেকে দেখলো, বয়স বেশি না। মুখ বাঁকিয়ে তেজকে বলল, এই আঙ্কেল, ওই যে ওই রুমটা আছে না চিপায়, ওইখানে বউ আছে, যেন যান ওনার পার্সোনাল ছবি তুলে দিয়ে আসেন গা। তেজের এবার সত্যি মাথায় গরম হয়ে গেল। একে তো কম টাকা দিছে, আবার তার উপর পার্সোনাল ছবিও দরকার। তার পার্সোনাল মানে কোন পার্সোনাল? একেবারে টু মাস পার্সোনাল নাকি? এই ক্যামেরাম্যান হয়েও পড়লো ফ্যাসাদে। এমন নাকি তারও আরেক ব্যাটার আমানতের টু মাস পার্সোনাল ছবিও তুলতে হবে। নাউজুবিল্লাহ। তেজ ক্যামেরা হাতে নিয়ে ছেলেটির দেখানোর রুমে প্রবেশ করতেই দেখলো বউ আয়নার সামনে বসে আছে। এই ঘরে ছবি তুলবে? 200 বছর পুরনো ময়লা আবর্জনা ঘর, নোংরা দেয়ালের অবস্থা দেখে তেজের বমি আসছে। মেয়ে মানুষ এত নোংরা কেমন করে হয় ভাই? ঠোঁটে হাত দিয়ে লিপস্টিক ঘষে, সেই হাত মুছছে দেয়ালে। তার উপর আবার দেয়ালের মধ্যে কিসের সাদিয়ার নাম দেওয়া। ওফ আল্লাহ, এইবারের মতো বাঁচালে এই জীবনে আর এখানে আসবো না। তেজ আর কিচ্ছু ভাবার আগেই হঠাৎ পেছন থেকে একটা গলা ভেসে এলো। সে এতক্ষণ বউয়ের দিকে তাকায়নি, এইবার তাকালো। বাপরে বাপরে বাপরে, বাইরে জামাইয়ের ছবি দেখেছিল তেজ। কোথায় আগরবাতি আর কোথায় মোমবাতি? এই হীরা কিনা ওই বুইরা কাউয়ার সাথে যাবে? তেজের একটু কষ্ট অবশ্যই হলো, তবে এই মেয়েকে তো ওই বুইরার থেকে আর সঙ্গেই বেশি মানাবে। জীবন কত মেয়েই তো ভালো লাগলো, কিন্তু প্রেম আর করতে পারলো কোথায়? এখন যে একটা বিয়ে করবে তাও হচ্ছে না, হবে কেমন করে? মির ইন্ডাস্ট্রির সিইও বিয়ে না করলে কি আর বাকিদের বিয়ে করার সৌভাগ্য হবে? তেজের আফসোস হচ্ছে। ঠিক বয়সে বিয়ে করলে এতদিন নাতি নাতনি, ঘরের নাতি নাতনিকেও দেখে শেষ হয়ে যেত। মনে হয় না এই মরার কপালে খোদা বিয়ে লিখে রেখেছে। এই মীর বাড়ির ছেলেদের এত বড়লোক বানাতে গিয়ে খোদা বোধহয় বিয়ের বিষয়টাই আউট করে দিয়েছে ভাগ্য লিস্ট থেকে। ওই যে একভাবে দিয়ে অন্যভাবে মারা দেওয়াটা যাকে বলে। তেজ হাতঘড়ির দিকে একবার তাকিয়ে বউকে বলল, এখানেই ছবি তুলবেন? তৎক্ষণাৎ উত্তর এলো, আমাকে পালাতে সাহায্য করবেন? কি? হ্যাঁ প্লিজ, আমি এই বুইড়ার বউ হইতে পারবো না। এই বুড়ো আমার সঙ্গে তাল মিলিয়ে রোমান্স করতে পারবে না নাকি? এক পা তো কবরে চলে গেছে, আপনি সাহায্য করুন না। একে তো ফটোগ্রাফি করছি, তাও আবার টাকা কম দিচ্ছেন। তাতে আফসোস নেই, টাকার প্রতি ইন্টারেস্ট নেই। আল্লাহ যা দিয়েছে যথেষ্ট দিয়েছে, দেওয়ার মতো। আল্লাহ টাকা দেওয়ার বেলায় আমার সঙ্গে কিপটামি করেন নাই। যাই হোক, আমি এসব করতে পারবো না। টাকা কম হয়েছে বলে মেয়েটির তার ব্লাউজের মধ্যে হাত দিতে গেলেই তেজ তড়া করে উঠে বলে উঠলো, এই কী সব করছেন? নাউজুবিল্লাহ। কি করলাম? টাকা বের করছি। তেজ পেছন দিকে ঘুরলো, মনে মনে বলল, টাকা রাখার জায়গায় অভাব পড়েছে নাকি? তার ছোটবেলার কথা মনে পড়ে গেল হঠাৎ করেই। সে তখন কলেজের ছাত্র, কলেজে থাকাকালীন এক জুনিয়র ছেলে ভর্তি হয়। একদিন তাকে হেব্বি র্যাক দেওয়া হয়। তেজ তার বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে প্যান্ট খুলিয়ে নীল জাউন এইসব। সে এবার ওই কালো আর সাদা আন্ডারওয়্যারের নিচে 500 টাকা পেয়েছিল। ভাবা যায় মানুষ বন্ধুদের থেকে 500 টাকার নোট বাঁচানোর জন্য কোথায় লুকিয়ে রাখে। ওটা পুরুষদের হিসাব ছিল। এখন তেজ ভাবনা থামিয়ে দিল। ছি, এত কালা মাইন্ডের হলে জীবনেও কালা হয়ে যাবে। আপাতত এই ঝামেলার থেকে মুক্তি চাই সে মেয়েটিকে বলল, আমার সময় নষ্ট করার মানে হয় না, আমি গেলাম। মেয়েটির 200 টাকার নোট তেজকে ধরিয়ে দিয়ে বলল, 50 টাকা রাখেন আর 150 টাকা ফেরত দিন, তবুও আমাকে উদ্ধার করেন। তেজ 200 টাকার নোটের দিকে একবার, অন্যবার মেয়েটির মুখের দিকে তাকালো। মাইরি এসব কোন পরিবার থেকে উঠে এসেছে? সে তৎক্ষণাৎ মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তোমরা আসলেই বাংলাদেশি তো? কেন ইন্ডিয়ানি মনে হচ্ছে আমাকে? তেজ গলা খাকারি দেয়। হঠাৎ মেয়েটি তার হাত ধরে বলে, প্লিজ বাঁচান, আমি তো আপনার বউয়ের মতোই হব, প্লিজ পালাতে সাহায্য করুন। হোয়াট দ্য হেল এভার দিস? আজ রাতে বোধহয় সাজের ঘুম আসবে না। সে বারবার হাতঘড়ির দিকে তাকাচ্ছে। এই প্রথম কোনো ছেলে তাকে কিছু দিল। স্বাধীনকে নিয়ে সংসার সাজাতে ব্যস্ত। আচ্ছা, তাদের কয়টা বাচ্চা হবে? স্বাধীন কি বিয়ের পরও তাকে এতগুলো ভালোবাসা দিবে, নাকি তখন সব ভালোবাসা বাচ্চাকেই দান করবে? হিংসে হচ্ছে সাজের।
এমন হিংসুটে মা জগতে কেউ কভু এর আগে দেখেছে? তবে ছেলেটার বয়স একেবারেই কম। বিয়ে করে চাকরি এত জলদি জুটবে কেমন করে? পরে তো দেখা যাবে তার দজ্জাল ভাইগুলো বিয়ে ভেঙে দিচ্ছে। এখন তো বিকল্প ব্যবস্থা করতে হবে সাজকে, আরেকটা বস্তু জোগাড় করতে হবে, নইলে ভাইয়েরা এটাকেও তাড়িয়ে দিলে আরেকটা ম্যানেজ করবে কি করে তৎক্ষণাৎ সে? ডালিয়া তো আর একা একা এত কিছু সামলাতে পারবে না। মেয়েটা এমনিতেই একটার পর একটা ছেলে ম্যানেজ করেই যাচ্ছে। বিনা বেতনে খাটনি, আহারে ছেলে খুঁজতে খুঁজতে ডালিয়ার একেবারে ডায়রিয়া হয়ে যাওয়ার দশা। সাজ হাত দিয়ে দূরবীনটা নিল। এটা গত বছর মেজো আব্বুর তার জন্মদিনে গিফট করেছিল। মেজো আব্বুর সাজকে বলেছিল এবার পরীক্ষায় পাশ করতে পারলে যা খুশি তাই দিবে। সাজ হঠাৎ বলেছিল একটা প্রেমিক চাই তার। পাশেই আরজান ভাই দাঁড়িয়েছিল। সেই কথা সাজের বলাতে দেরি, অথচ গালে চড় পড়তে মোটেও দেরি হয়নি। সে কি কান্নাকাটি সাজের সেদিন! তারপর সোজা বড় আব্বু সাজকে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেছিল, থাক কাঁদে না মা, তোমার পরীক্ষায় পাশ করতে হবে না, তুমি কেবল বলো তোমার কি চাই। সাজ সেদিন অনেক ভেবে চিনতে একটা দূরবীন চেয়েছিল। ওই বজ্জাত আরজান ভাইটা সেদিন দূরবীন দেখে জিজ্ঞেস করেছিল, এই দূরবীন দিয়ে কাকে দেখবি তুই? সাজ প্রথম একটু ভয় পেয়ে গিয়েছিল, মিথ্যা চোখের জল ফেলেছে ফ্রিতে এই দূরবীন নেওয়ার জন্য। বিষয়টা কি আরজান ভাই বুঝে গেল নাকি? তাছাড়া এই দূরবীন কেন নিয়েছে সেটা সেটা যদি আরজান ভাই যদি জানতে, একেবারে ড্যাম শিওর ওপরওয়ালা তাছাড়া এই দূরবীনটা কেন নিয়েছে এটা যদি আরজান ভাই যদি জানতে পারে, একেবারে ড্যাম শিওর উপরওয়ালার দরবারে লাথি মেরে পাঠাতো। তবে 1 বছর হয়ে গেল, মূর্খ লোকটা এখনও বুঝল না এই দূরবীনটা যে সাজ রাতের আকাশে নক্ষত্র নয়, বরং তার আশেপাশে প্রতিবেশীদের ঘরের নক্ষত্রগুলো দেখার জন্য কিনেছে। বিকেল কিংবা সন্ধ্যায় এই দূরবীন দিয়ে সাজ ছাদে আসে। এসেই সাথে আশেপাশের ফ্ল্যাটে কোনো ছেলে উঠেছে কিনা, আগে সাজদের পাশের বিল্ডিংয়ের ব্যাচেলর ছেলেরা থাকতো। মাইরি কি জোশ দেখতে ছেলেগুলো! জানালা খোলা থাকলে সাজ তাদের ছাদের আড়ালে থেকে দূরবীন দিয়ে দেখত। আহা, ওই ছেলেগুলোর পোশাক চেঞ্জ করার দৃশ্য কবি নিজে দেখলে ফিদা হয়ে যেত। বেশিরভাগ সময় ডালিয়া আর সে একসঙ্গে বসে বসে এইসব অসভ্যগিরি করত। আর দুজন যে কি পরিমাণে ছেলেগুলোকে নিয়ে দুষ্ট গসিপ করত, তবে সেই সুখও বেশি দিন কপালেই স্থায়ী হলো না। একদিন বিকেলে ডালিয়া আর সাজ পাশের বাড়ির ছেলে দেখতে ব্যস্ত হয়। ছেলেটা তখন গায়ের শার্ট খুললো, কেবল প্যান্ট বদলে লুঙ্গি পরবে। ঠিক সেই সময় সাজ তার দূরবীন ডালিয়ার থেকে কেড়ে নিয়ে নিল। তুই ওপরের শার্ট দেখেছিস না, এবার আমি নিচের পার্ট দেখব। বলতে দেরি, তবে জমের দুয়ারে যেতে আর দেরি হলো না। আরজান ভাই একেবারে সডান হয়ে তার সামনেই দাঁড়িয়েছিল। কালো ব্লেজার পরা, চোখে সানগ্লাস, পকেটে হাত গোজা মিস্টারের। এমন ভান ধরে দাঁড়িয়েছিল যেন ভাজা মাছটাও উল্টো খেতে জানে না তিনি। অথচ সেদিন ছাদ থেকে ছুঁড়ে ফেলেছিল সে সাজের দূরবীনটা। সারা রাত সুইমিং পুলে বসিয়ে রেখেছিল সাজকে সে। ডালিয়া বাসায় ফোন করে সব জানিয়ে ওকেও উদম কেলানি খাওয়ায়। তেজ ভাই এসেছিল একটু সাজকে বাঁচাতে। শেষে ওই রাতের বেলায় দুটো ডুব তাকেও জলে খেতে হয়। 2 সপ্তাহের মতো সেইবার জ্বরে আক্রান্ত ছিল সে। সুস্থ হয়ে ছাদে গিয়ে দেখলো ব্যাচেলার বাড়িতে আর কোনো ছেলেই নেই। ভাই নাকি ওদের বাড়ি ছাড়া করেছে। প্রাণ ভাই সাজের দূরবীনটা গোপনে ঠিক করে এনে দেয়, নইলে ওটার ল্যাটাও চুকে যেত হয়তো। এখন আর সাজ যখন তখন দূরবীন বের করে না, লুকিয়ে রাখে। একেবারে আরজান ভাই যখন অফিসে থাকে ঠিক ওই সময় বের করে। বুঝতে হবে এখন সাজের মাথায় অনেক বুদ্ধি হয়েছে। সাজ চারপাশে দূরবীন দিয়ে খোঁজ চালায়। হঠাৎ নতুন বিল্ডিংটার দিকে চোখ যায় তার। 5 তলায় শেষ রুমটায় বাতি জ্বলছে, জানালা একটা খোলা। সাজ আরো ভালো করে দেখার চেষ্টা করে। ওমা,
এত জলদি এই বাসা ভাড়াও হয়ে গেল। ইস, কত কত খবর এখন মিস করে ফেলছে এই সাজ ছেলেটির মুখ দেখতে পারছে না, কেবল শরীরটা দেখা যাচ্ছে, গলা অবধি আর কি। ছেলেটার হঠাৎ শার্ট খুলে ফেলে, হাতের লুঙ্গি তুলে প্যান্টের চেইন হাত দিতেই যাবে, কে যেন টেনে নিয়ে যায় তার হাত থেকে দূরবীনটা। মুখটা তৎক্ষণাৎ একটা বিকট অঙ্কের গালি চলে এসেছিল, কিন্তু মুখ থেকে তা বের হওয়ার আগেই দেখলো চোখের সামনে আরজান ভাই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে আগ্নেয়গিরি টকবগে লাভা, ছুলেই হয়তো হাতে ফোসকা পড়ে যাবে। আরজান দূরবীনটা হাতে নিয়ে একই স্থানে তাকায়, দেখতে পায় এক ছেলে লুঙ্গি বদলাচ্ছে। তার মানে সাজ এই রাতের বেলায় এসব পড়ছে। তার রাগের মাত্রা আরও বেড়ে যায়। সে দূরবীনটা আশ্রে মেরে ভেঙে সাজের গলা মুহূর্তেই চেপে ধরে ফেলে। কলিজার সাইজ দিনকে দিন বড় হচ্ছে তোর। ওই কলিজা বের করে মাংসের দোকানে সস্তায় সেল করতে আমার কিন্তু 1 সেকেন্ডও লাগবে না। তুই কি চাস মেরে ফেলি তোকে? আমি কলিজাটা বের করি? অনেক ছেলে দেখার শখ তোর না? কোন পার্ট দেখবি পুরুষ মানুষের? আপার পার্ট? না, ওইসবে তোর পোষাবে? তোর তো দরকার নিচের পার্ট। শিওর? সাজের দম বন্ধ হয়ে আসছে, চোখের কোনা দিয়ে পানি বের হচ্ছে। আজকে শিওর মারা পড়বে সে এই লোকের হাতে। সাজের একেবারে যখন নাজেহাল অবস্থা, ঠিক তখনই তাকে ছেড়ে দেয় আরজান। রাগের মাথায় জলদি শার্টের হাতার বোতাম খুলে কোনোই অবধি গুটিয়ে সাজকে মুহূর্তে তাকে আলগোছে জোর করে কোলে তুলে নিল। সাজ তখনও ভয়ে একেবারে পাথর, ভয়ে সব একে একে জমে যাচ্ছে তার। ঠিক তখনই আরজান বলল, দূরবীন তো ভেঙে গেছে, পরের সিনটা মিস হয়ে গেল তাই না? ডোন্ট ওয়ারি, আমি তো পুরো ফিল্মই তোকে দেখানোর জন্য আছি, রাইট? চলবে। আগামী পর্বতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই এম ওয়েটিং ফর ইউর নাইস কমপ্লিমেন্ট।